আজ গোপালগঞ্জের সকল ভোট কেন্দ্র আওয়ামী লীগ দখল করে, সারা দেশে অস্থিতিশীল পরিবেশ, জামায়াত বিএনপি সংঘর্ষ হচ্ছে। যদি আমরা গোপালগঞ্জে চলে যেতে চাই, গুরুত্বপূর্ণ একটি জেলা এবং এই 6টি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দর্শক দেখতে পাচ্ছেন জামাত বিএনপি মুখোমুখি অবস্থায়, সারা দেশেই অস্থিতিশীল পরিবেশ এই ভোটকে কেন্দ্র করে। এদিকে আজ নির্বাচনের দিন গোপালগঞ্জের প্রত্যেকটা ভোট কেন্দ্র আওয়ামী লীগ দখল করে, সারা দেশেও অস্থিতিশীল পরিবেশ, বিএনপি জামাত মুখোমুখি অবস্থায়। তারেক রহমানও বিপদে পড়েছে। আজকে ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়াকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপি সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয় উভয় পক্ষের 5 জন। পুলিশ জানায় গোপালগঞ্জের ভোটাররা কি ভোট কেন্দ্রে আসছেন? কেমন ভোট দেখতে পাচ্ছেন গোপালগঞ্জে? গোপালগঞ্জ আমি সদরে আছি, সদরে ভোটার উপস্থিতি একেবারেই কম। মানে কোনো কেন্দ্রে এখন পর্যন্ত 5% ভোট হয়েছে, এইটাই সর্বোচ্চ বলা যায়। দর্শক, নির্বাচনের তোড়জোড়ে অনেক কিছুই হচ্ছে। নির্বাচনের দিনে এনসিপি নেতাদের উপরে বিএনপি বেশ চড়াও হচ্ছে, এই ঘটনাগুলো আমরা দেখছি। অন্তত এনসিপির দুজন আলোচিত সমালোচিত নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি ভোটের দিন শুরুতে এবং মাঝপথে বিএনপি ও তারেক জিয়া পুরো বিএনপি হতাশ। অন দি আদার হ্যান্ড আমিরে জামাত আত্মবিশ্বাসী। আমি ভোট দিতে গেছি, ভোট দিতে যাইয়া আমার ভোটার মানে আর এই যে টোকেন নিয়েছি 445 নাম্বার, ভোটে ঢোকার পরে বলছে যে ভোটার ভোট দিয়ে গেছে। পরপরই তারা দ্রুততার সাথে পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। এখানে উত্তেজনাকর যে পরিস্থিতি ছিল, সারা দেশেই এই মুহূর্তে অস্থিতিশীল পরিবেশ ঘটছে। আজকে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে গোপালগঞ্জে অসংখ্য ঘটনা ঘটে। প্রত্যেকটা বুথ কেন্দ্র আওয়ামী লীগ দখল করে। দর্শক শ্রোতা, এই বুথকে কেন্দ্র করে সারা দেশেই গোপনে অনেক পরিকল্পনা চলছিল। সেই পরিকল্পনাটা আওয়ামী লীগ আজ বাস্তব করে এবং বিএনপি জামাত তাদের মুখোমুখি একটা সংঘর্ষ হয়। অনেকে চাচ্ছিল বুথ কেন্দ্র দখল করে মানে জোর কাটিয়ে ভোট দিবে, সেইখানে বিরোধী দল বাধা দেয় এবং একটা ঝামেলা সৃষ্টি হয়। আপনারা দেখতে পারবেন দেশের যেই জায়গায় যেই ঝামেলাগুলো হচ্ছে এবং গোপালগঞ্জের বর্তমান পরিস্থিতি সবকিছু দেখানোর চেষ্টা করব এই একটি ভিডিওর মাধ্যমে। যদি আমরা গোপালগঞ্জে চলে যেতে চাই, গুরুত্বপূর্ণ একটি জেলা এবং এই জেলার খোঁজ খবরগুলো রাখছেন আমাদের সহকর্মী বাদল শাহ আমাদের সাথে যুক্ত বাদল, রয়েছে। গতকালই 6টি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সে বিষয়ে আরো আপডেট জানতে চাই। নিরাপত্তা ব্যবস্থা কেমন সেখানে এবং সেখানকার মানুষ আসলে ভোট নিয়ে কি বলছেন? যে এটি আসলে গোপালগঞ্জটি হচ্ছে আওয়ামী লীগের অধ্যুষিত এলাকা। এই এলাকায় কিন্তু শতকরা 95% মানুষ কিন্তু আসলে আওয়ামী লীগ বা নৌকার সমর্থনে আসলে কাজ করে থাকেন। তবে এই ভোটকে কেন্দ্র করে কিন্তু আগে থেকেই যে ছিল যে ভোট প্রতিহিত করার একটি ঘোষণা দিয়েছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা। সেই ধারাবাহিকতায় কিন্তু গতকাল সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অন্তত 8টি স্থানে কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। যেহেতু আজ কিন্তু সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়, এই ভোট গ্রহণ শুরু হওয়ার পরপরই কিন্তু সকাল 9টা থেকে 9:15-র মধ্যে কিন্তু গোপালগঞ্জ পৌরসভার মধ্যে রেশমা ইন্টারন্যাশনাল স্কুল যে কেন্দ্রটি রয়েছে, কেন্দ্রটিতে কিন্তু ককটেল নিক্ষেপ এবং তা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর এই ঘটনায় কিন্তু এক শিশুসহ অন্তত 3 জন আহত হয়েছেন। এই ঘটনার পরপরই কিন্তু কিছু সময়ের জন্য এই কেন্দ্রে যে ভোট গ্রহণ সেটি কিন্তু বন্ধ হয়ে যায়। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে আসলে তারপর কিন্তু ভোট গ্রহণ শুরু হয়। এখন পর্যন্ত কিন্তু এই ককটেল বিস্ফোরণ হওয়ার কারণে কিন্তু বা সাধারণ মানুষ রয়েছেন আশপাশের এলাকা, তারা কিন্তু আসলে আতঙ্কিত হয়ে পড়েছেন যে আসলে কোথায় কখন আবার ককটেল বিস্ফোরণ ঘটে, সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা চিন্তার মধ্যে রয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যে এই ভোটকে কেন্দ্র করে কিন্তু গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কিন্তু বিজিবি, র্যাব, সেনাবাহিনীর যা স্ট্রাইকিং ফোর্স রয়েছে তারা কিন্তু বিভিন্ন কেন্দ্রে পরিদর্শন করছেন। তারপরেও কিন্তু এই কেন্দ্রে কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলো। তবে পুলিশ গতকাল রাতে যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যে একজনকে কিন্তু আটক করতে পেরেছে। এর আগেও যেসব ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল সেই ঘটনার কিন্তু আসলে কোনো কুল কিনারা করতে পারেনি বা ওইসব ঘটনায় কিন্তু এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি বা কেন বা কে বা কারা এই ককটেল বিস্ফোরণ ঘটেছে তার বিষয়ে কিন্তু আসলে আমরা যারা সাংবাদিকরা রয়েছে তারা কিন্তু আসলে ধোঁয়াশার মধ্যে রয়েছে, কারণ পুলিশ আসলে এই বিষয়ে কোনো কিছুই বলছেন না আমাদেরকে। আর এই গোপালগঞ্জে যেসব 397টি কেন্দ্র রয়েছে এর মধ্যে কিন্তু 12টি কেন্দ্র বাদে বাকি যে 385টি কেন্দ্র রয়েছে সবগুলোই কিন্তু অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে কিন্তু নির্ধারণ করা হয়েছে। ফলে কিন্তু যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তারা কিন্তু কঠোর নজরদারির মধ্যে রাখছেন। এই মেহেরপুরের মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেয়াকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপি সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয় উভয় পক্ষের 5 জন। পুলিশ জানায় সকাল 9:30টার দিকে ভোট কেন্দ্রের 100 গজ দূরে দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
এ সময় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়। এছাড়া নির্বিঘ্নে চলছে ভোট গ্রহণ। নোয়াখালী ৬ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসুদের সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে। সকালে হাতিয়ার বুড়িরচর ইউনিয়নে হামলার ঘটনা ঘটে। এ সময় আহত হন বেশ কয়েকজন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ভোলায় বোরহান উদ্দিন উপজেলার বিএনপি জামায়াত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বেলা 11:30টায় উপজেলার কুতুবা ইউনিয়নে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভোটকেন্দ্রের পাশের রাস্তায় সকাল থেকেই অবস্থান নিয়েছিল বিএনপি জামায়াত নেতাকর্মীরা। এই নিয়ে কিছুক্ষণ পর সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পরে অন্য নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির সমাধান করেন। লক্ষ্মীপুর সদর আসনের দত্তপাড়া বড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় আহত হন ১ নং ওয়ার্ড শিবিরের সভাপতি সহ আরও কয়েকজন। এদিকে রায়পুর আসনের বিরাহিমপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভেতরে প্রবেশ করে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার অভিযোগ ওঠে কয়েকজন বিএনপি সমর্থকদের বিরুদ্ধে। এরপর ভোটাররা চড়াও হন বিএনপি সমর্থকদের উপর। তাদের মারধর করে বের করে দেওয়া হয় কেন্দ্র থেকে। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মন্দরি গ্রামে ধানের শীষ ও দেয়ালঘড়ি সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সকালে মন্দরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। এ সময় আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন ভোটাররা। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাগেরহাট ৪ আসনের শরণখোলা উপজেলার একটি ভোটকেন্দ্রে জামায়াত বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকালে সোনাতলা ভোট কেন্দ্রে এই ঘটনা ঘটে। হামলায় ৫ জন জামায়াত সমর্থক আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। নেত্রকোনা ৩ আসনের কেন্দুয়া বীরমহরী কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর ভোটারদের যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি প্রার্থীর সমর্থকদের উপরে। হামলায় আহত হন একজন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফেনী ২ আসনে তোফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১১ দলীয় জোটের প্রার্থী মুজিবুর রহমান মঞ্জুর প্রধান নির্বাচনী এজেন্টের গাড়িতে হামলা ও মারধরের চেষ্টার অভিযোগ উঠেছে বিএনপি প্রার্থী সমর্থকদের বিরুদ্ধে। এছাড়া ফরহাদ নগরেও মুজিবুর রহমান মঞ্জুর এজেন্টের উপর হামলা চালানোর ঘটনা ঘটেছে। প্রিয় দর্শক, স্বাভাবিক দৃষ্টিতে দেখলে মনে হতে পারে যে এই যে ঐতিহাসিক নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষ্য অনুযায়ী সেখানে এমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বা এমন কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা ঘটেনি যা এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে। হয়তো তাই নির্বাচন কমিশন থেকে সে ধরনের বক্তব্য দেওয়া হবে বা সরকারের পক্ষ থেকে সে ধরনের বক্তব্য দেওয়া হবে। কিন্তু অপ্রীতিকর না হলেও অস্বাভাবিক একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরি। নির্বাচন কমিশন থেকে যেই চিত্র আমাদের সামনে দেওয়া হচ্ছে তা হচ্ছে সারা দেশে নির্বাচন হচ্ছে 299টি আসনে, ভোট কেন্দ্রের সংখ্যা 42,651টি। তার মধ্যে মোটামুটি 32,000 ভোট কেন্দ্রে ভোট কাস্টিংয়ের হার সকাল 11টায় জানানো হলো যে সকাল 11টা পর্যন্ত ভোট পড়েছে 32,000 ভোট কেন্দ্রে বা কিছু কম বেশি ভোট পড়েছে 14.96%। আর 1 ঘন্টা পর এসে বেলা 12টার সময় নির্বাচন কমিশন সচিব তিনি গণমাধ্যমকে জানালেন যে ভোট প্রদানের হার বেলা 12টা পর্যন্ত 32,779টি কেন্দ্রে 18% বা 32.88%, অর্থাৎ 1 ঘন্টার মধ্যে প্রায় 18% বেড়ে গেল। 14.96% থেকে 32.88%। যদি আমরা টোটাল ভোটারের বিষয়টি হিসাব করি, সারা দেশে মোট ভোটার 12,76,00,000 সামথিং, 12,76,11,000 মতন। তো যদি 14.96% বেলা 11টা পর্যন্ত পড়ে তাহলে ভোট কাস্টিং হয়েছে মোট 1,90,00,000। আর বেলা 12টার মধ্যে ভোট কাস্টিং দাঁড়ালো টোটাল 4,20,00,000। 1 ঘন্টাতেই 2,30,35,00,000। এটা কি অস্বাভাবিক চিত্র নয়? এবং এইভাবে চললে তো ভোট শেষ হওয়া পর্যন্ত কাস্টিং এর হার 70, 75, 80ও দাঁড়ানোর কথা। কিন্তু সেটি বোধহয় হবে না। যতদূর শোনা যাচ্ছে এমন কথা ভেসে বেড়াচ্ছে নির্বাচন কমিশন থেকে, ভোটের হার দেখানো হতে পারে
ভোট কাস্টিংয়ের হার 60 থেকে 65%, তেমনই বোধহয় টার্গেট রয়েছে। আর এর আগে আমাদের পররাষ্ট্র সচিব তো বলেই রেখেছেন যে ভোট পড়তে পারে 55%। এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ে, এটা সত্য কথা, কিন্তু এই পরিমাণ ভোটার বাড়লো 1 ঘন্টার মধ্যে। আবার এটাও দেখা গেছে যে বরং এই নির্বাচনের সকালের দিকে কোথাও কোথাও ভোটার উপস্থিতি অনেক বেশি ছিল, বরং 11টার পরে কমতে থাকে। বিবিসি বলছে সারা দেশে কোথাও কোথাও ভোটার উপস্থিতি কম দেখা গেলেও সার্বিকভাবে তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কেউ কেউ বলছেন বর্তমান ভোটের চিত্র দেখে প্রকৃতপক্ষে কে বিজয়ী হতে যাচ্ছে, জামায়াত নাকি বিএনপি, তা আসলে অনুধাবন করা কঠিন। দীর্ঘ লাইনের চিত্র কোথাও কোথাও দেখা গেছে, এটা সত্য কথা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গোপালগঞ্জে আছে এখন। গোপালগঞ্জের মাঝিকাটি অর্থাৎ গোপালগঞ্জ 2 অর্থাৎ সদরের যে আসনটি, সেই আসনের একটি ভোট কেন্দ্রের চিত্র দেখাতে চাই। দেখছেন আসলে মানুষজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, মানুষজন আসছে, ভোট দিচ্ছে। এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সবচেয়ে বড় সংখ্যা ছিল গোপালগঞ্জবাসীকে নিয়ে, কারণ আমরাও কিন্তু আসলে 3-4 দিন হলো এখানে কাজ করছি। আমরা গোপালগঞ্জের মানুষজন আসলে ভোট কেন্দ্রে আসবেন কিনা, তারা ভোট দিতে আসবেন কিনা, এগুলো নিয়ে অনেক শঙ্কা ছিল। তারপরে কিন্তু আসলে সকাল 7:30 থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আমি পর্যন্ত প্রায় 7-8টি কেন্দ্রে গিয়েছি। সব কেন্দ্রে যে এই পরিমাণ ভোটার উপস্থিতি আছে তা নয়। আমরা আসলে মানুষ যারা ভোট দিতে আসছে তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে, সবাই এককভাবে ভোট দিচ্ছে যার যার নির্বাচিত প্রার্থী হিসেব করে। এর আগেও তো আপনাদের এখানে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনগুলোর চেয়ে এই নির্বাচনের কি কোনো পার্থক্য আছে না একই রকম? না, অবশ্যই পার্থক্য আছে, যেহেতু এখন গণতান্ত্রিক হিসেবে ফিরে আসছে, যার কারণে আপনার এই নির্বাচনে সবাই খুশি মনেই ভোট দিচ্ছে। অনেকেই আসতেছে, এখন কিছু হয়তো এদিকে আসবে না, কারণ এটা তো সবাই জানে যে এটা হচ্ছে আওয়ামী লীগের এই জন্য আমরা দেখতে পাচ্ছি মানে সবাই চলে আসতেছে ভোট দিতে, এবং আশা রাখি আমরা সবাই আসবে। ভোট খুব পার্থক্য আসলে খুব, এটা লাইন শৃঙ্খলাটা অনেকটা ভালো আছে, অনেক তুলনামূলক অনেক ভালো পরিবেশ পরিচ্ছন্নতার ভিতরেই দেখতে পাচ্ছি। নাসির উদ্দিন পাটোয়ারি কথা বলছেন, আমরা সেখানে একটু যেতে চাই। করিয়ে তারা রেখেছে নিজেদের লোক। আর এরপরে আমি রেলওয়ে কলোনিতে যাই, সেখানে যিনি প্রিজাইডিং অফিসার উনি ডিরেক্টলি হলো ধানের পক্ষে কাজ করতে, এবং উনি আসলে প্রিজাইডিং অফিসার না। তো আমি ওনার কার্ড চেক করলাম, লেখা আছে প্রিজাইডিং অফিসার। উনি আসলে দলীয়ভাবে নিয়োগ দেওয়া, উনি বাংলাদেশ ব্যাংকের উপপরিদর্শক, এবং ওনার নাম হলো মোহাম্মদ রাসেল। এবং সেখানে আমি অনেকরে দেখলাম যারা ভোট দিয়েছে, হাতের চিহ্ন আছে, তারা কেন্দ্র থেকে বের হচ্ছে না। এবং আপনারা জানেন যে তাদেরকে আলাদা স্লিপ ধরিয়ে দেওয়া হচ্ছে। এবং আমি যখন ভিতরে গিয়েছি, এই পরিস্থিতি যখন সাংবাদিকরা আমার কাছে বর্ণনা করলো, বাহিরে তারা উত্তেজনা শুরু করলো। যখন তাদের এই থলের বিড়াল আমরা বের করা শুরু করলাম, বাহির হওয়া মাত্রই তারা আমাকে স্লেজিং করা শুরু করলো। একটু পরে সেনাবাহিনীর সামনে আমার মাথায় আঘাত করা হয়েছে, এবং আমাদের 3 জনকে তারা ডিরেক্ট কিল ঘুষি সব কিছু দিয়েছে। পরে সেনাবাহিনী এসেছে, আমি সেনাবাহিনীকে জিজ্ঞেস করলাম যে আপনাদের সামনে কীভাবে হলো আমাকে আঘাত করা একজন প্রার্থীকে। তারা আমাকে বললো যে ঠিক আছে, আপনি দ্রুত বের হয়ে যান। এবং যখন বের হচ্ছিল, পুরো এলাকার মানুষ তারা জড়ো করে ফেলছে, এবং বাহির থেকেও তারা সন্ত্রাসী নিয়ে এসেছে। ওরা আমাদেরকে সেখান থেকে সেনাবাহিনী উদ্ধার করে নিয়ে আসে। আমি আনুষ্ঠানিক করিনি, আমি মেজরকে বলেছি, তারা বলেছে অভিযোগটা আমরা নিয়েছি, আমরা ইসিকেও আনুষ্ঠানিকভাবে করব। সার্বিক ভোটের পরিস্থিতি হলো অনেক জায়গায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে, এবং সব দিকে শাপলাকুলির একটা জোয়ার উঠেছে, যার কারণে তারা ভীত সন্ত্রস্ত হয়েছে। তো আমরা শুনেছি যে অ্যানেক্স ভবনে হলো আমাদের এজেন্টকে ঢুকতে দেয় নাই, শান্তি বাগের ওইদিকেও তারা ঝামেলা করছে, আর শাহজাহানপুরে বেশি ঝামেলাটা হচ্ছে, ওইখানে ডিরেক্টলি ভোট ডাকাতি চলতেছে। এবং তারা চিন্তা করতেছে শাহজাহানপুরের যে মানে ডিরেক্টলি তারা আমাকে বলতেছে এটা মির্জা আব্বাসের এলাকা, আপনি এখানে কেন আসছেন? তো আমি তো ভোট যেহেতু করতে, আমি তো সব জায়গায় যেতে পারবো। তারা বলছে সেটা মির্জা আব্বাসের নাকি এলাকা। তো আমরা বলেছিলাম যে আমরা যদি কেউ আমাদের আঘাত করে, আমরা প্রশাসনের কাছে বলবো, ইসিকে কমপ্লেন করবে। ইসি তো কোনো উদ্যোগ নিচ্ছে না। আগেও যখন আমার উপর আঘাত করা হয়েছে, ইসি কোনো উদ্যোগ নেয়নি। এবং ভোটের দিন শুরুতে এবং মাঝপথে বিএনপি ও তারেক জিয়া, পুরো বিএনপি হতাশ। অন দি আদার হ্যান্ড আমিরে জামাত আত্মবিশ্বাসী, কনফিডেন্ট। দর্শক, আমিরে জামাতের মধ্যে একটা বিজয়ী বিজয়ী ভাব আমরা দেখতে পাচ্ছি। এবং তারেক জিয়ার চেহারার দিকে যদি তাকান, তার চেহারায় হাসি নেই। অনেক কষ্ট করে স্ত্রী এবং মেয়ের সাথে দাঁড়িয়ে হাসার চেষ্টা করছেন, কিন্তু হাসতে পারছেন না। নাদুস নদুস ছেলেটা লন্ডন থেকে আসলো, এখন নাক মুখ সব কালো হয়ে গিয়েছে, হাসতে পারছেন না। এবং দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের মনোবল সকালে এবং দুপুরের দিকেই ভেঙে পড়েছে, আমি যেটা লক্ষ্য করছি। এবং সোশ্যাল মিডিয়ায় বিএনপির ছাত্র দলের সিনিয়র নেতারা উল্টোপাল্টা পোস্ট করছেন, গুজব পোস্ট করে যাচ্ছেন এখনই। এটা থেকে স্পষ্ট যে জামাত বিজয়ের দিকে, বিএনপি অলরেডি হতাশ হয়ে পড়েছে। বিএনপি বিকাল থেকে কিংবা সন্ধ্যার পর থেকে নির্বাচনের বিরুদ্ধে নানান কথাবার্তা বলা শুরু করতে পারে, যে এই ভালো হয়নি, অমুক হয়নি, তমুক হয়নি, কিন্তু দিন শেষে ফলাফল মেনে নিতে বিএনপি বাধ্য হবে। এবং বিএনপি যারা জিতবে তারা পার্লামেন্টে আসবে, তারা শপথ নিবে, এটা রিয়েলিটি। তো দর্শক, আমিরে জামাত ভোট দিয়েছেন, জামাত নেতৃবৃন্দ
দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি গোপালগঞ্জের পরিস্থিতি দেখিয়েছি, সারা দেশের মধ্যে নির্বাচনের মধ্যে অনেক অস্থিতিশীল পরিবেশ বা অনেক ঘটনা যে ঘটতেছে এগুলো দেখিয়েছি। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং এই নির্বাচনটাকে নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।